সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন। সেই কল রেকর্ডগুলা আবার যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন। এই কল রেকর্ডগুলার ভিতরে সেনাপ্রধানকে জবাব দিতে হবে, হাসনাতকে ডেকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, এই দায়িত্ব সেনাপ্রধানকে কে দিয়েছে? তোমার মতো 2 নাম্বার টোকাই মার্কা দেশপ্রেমিক আমরা না তো। তুমি সারা বছর হাসিনার খায়া এই দেশের পুরো সার্বভৌমত্ব ভারতের হাতে দিয়ে তুমি করিডোর মারাইতে আসছো না? Ouattara and Chukwu must leave their position or must get sacked by Dr. Mohamed Yunus and the caretaker interim government. একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। হিসাব নিকাশ পাল্টে রাজনীতির মোড় আজকে আবার 360 ডিগ্রি ঘুরে গেল, একদম উল্টে গেল। এবার রাজনীতির দৃশ্যপট পাল্টে দিল এনসিপি। দর্শক, এবার হাতে নাতে ধরা খেল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রেগে গিয়ে সেনাপ্রধানের বিরুদ্ধে একই কঠিন ব্যবস্থা নিল ডক্টর মোহাম্মদ ইউনূস, যা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে তবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে সেটা একটা কথা বলে ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই অনতি বিলম্বে। এটা নিয়ে আমি বারবার বলেছি। Ouattara and Chukwu must leave their position or must get sacked by Dr. Mohamed Yunus and the caretaker interim government. এদেরকে ওখানে রেখে সাত পোশাক কোনো মানে নাই। একটা আঙ্গুল যত ভালোবাসি, এই আঙ্গুলের মাথায় যদি একটা ক্যান্সার হয় আঙ্গুলটাকে কেটে ফেলতে হবে বাঁচার জন্য। জেনারেল ওয়াকার এবং শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের জন্য ক্যান্সার এবং একটা অশনি সংকেত। এই ক্ষমতায় রেখে বাংলাদেশের রিফর্ম সম্ভব না, বাংলাদেশের অস্তিত্বকে সামনে নেওয়া সম্ভব না, বাংলাদেশের কোন প্রকার ডেভেলপমেন্ট সম্ভব না। জেনারেল ওয়াকারের নেতৃত্বে বিডিআর হত্যাকাণ্ডের সাথে জেনারেল ওয়াকার প্রত্যক্ষ পরোক্ষ লজিস্টিক প্রত্যেকটা ভাবে ওয়াকার জড়িত। ওয়াকারের জন্য আজ পর্যন্ত সুষ্ঠু একটা তদন্ত বাংলাদেশে হয় না বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে। আয়নাঘর নির্মিত হয়েছে ওয়াকারের সমর্থনে, তারেক সিদ্দিকীর সমর্থনে, রয় সমর্থনে। ছাত্র জনতা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা এনেছে দেশের রিফর্মের জন্য, আবার তারা ষড়যন্ত্র করেছে বাংলাদেশকে টেনে হিসেবে আবার যেন 50 বছর পিছনে নেওয়া হয়। একটা মাত্র টার্গেট, পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবী থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোনো ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে তবে জন্মাবে তার কোনো খবর নাই। ইউনূসকে যে কোনো মূল্যে সরাতে হবে। আমার গায়ে পশম দাঁড়িয়ে যায় আমাদের চোখের সামনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অ্যাসাসিনেট করার মতো দুঃসাহস দেখানোর পরে এখনো সেনাপ্রধানের চেয়ারে বসে আছে, চুপ্পু এখনো বঙ্গভবনে বসে আছে। আমি 110% শিওর এই ষড়যন্ত্রের সাথে চুপ্পু জড়িত, এই ষড়যন্ত্রের সাথে ওয়াকার জড়িত, এই ষড়যন্ত্রের সাথে আরো কিছু চরিত্র জড়িত, এই ষড়যন্ত্রের সাথে বিএনপির উচ্চ পর্যায়ে কিছু লোক জড়িত, যারা প্রতিদিন সকালে সন্ধ্যায় দুপুরে গভীর রাতে সেটা একটা কথা বলে ডক্টর ইউনূসকে সরাতে হবে, নির্বাচন চাই। এরাও জড়িত। আমরা শুধু কথায় কথায় বলি আওয়ামী লীগের বিচার করতে হবে, গুম খুনের বিচার করতে হবে, হাবত ইলিয়াস আলীর বিচার করতে, ইলিয়াস আলী গুম খুনের বিচার করতে হবে, যে ইলিয়াস আলীর খুনের সাথে সরাসরি মির্জা আব্বাস জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে আব্দুল আওয়াল মিন্টু জড়িত, ইলিয়াস আলীর খুনের সাথে সাদেক হোসেন খোকা এবং তাদের চেলাকা মুন্ডা জড়িত, ইলিয়াস আলীর হত্যার সাথে ফালু জড়িত। আমরা শুধু হত্যাকাণ্ডের বিচার চাই। অফকোর্স হাসিনা ভারতীয়, অফকোর্স হাসিনা ভারতীয়, অফকোর্স হাসিনা ভারতীয়। তাকে 17 বছর টিকিয়ে রেখেছে মির্জা আব্বাসের মতো, খান মির্জা ফখরুলের মতো, এরা সবাই জড়িত। এদের বিচার কে করবে? এদেরকে নিয়ে কেন কথা বলা হয় না? এদের সাহস ওই পর্যন্ত গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিতে হবে। দর্শকবৃন্দ, একটা কথা বলি, যে কোনো একটা দেশে রাজনৈতিক উত্তরণ হয় দেশের উন্নয়নের মাধ্যমে। ওই দেশকে থামানোর জন্য একটা রাজনৈতিক দল দরকার, যেই রাজনৈতিক দল জনগণের বিশ্বাস অর্জনে সমর্থ হয়, জনগণের সমর্থন পেতে সমর্থ হয়, জনগণের মধ্যে জনপ্রিয় হয়, জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়। এই জিনিসগুলো উপলব্ধি করেছিলেন বাংলাদেশের প্রথম একজন, যার নাম রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি অর্জন করেছিলেন জনগণের আস্থা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অর্জন করেছিলেন জনপ্রিয়তা। জিয়াউর রহমান সাহেব অর্জন করেছিলেন জনগণের আশা আকাঙ্ক্ষা, উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে তৈরি করেছিলেন। আজকে বিএনপির সামনে জিয়াউর রহমানের ওই আদর্শকে মাটি দিয়ে তারা জনগণকে উপেক্ষা করে তারা এখন ভারতের সমর্থন নিয়ে তারপরে ক্ষমতায় যেতে চায়। ভারতের সমর্থন তাদের কাছে জরুরি, জনগণের কল্যাণ তাদের জরুরি না।
একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে কোনো সময় হাউস অ্যারেস্ট হতে পারেন। হাউস অ্যারেস্ট হওয়ার পিছনে কারণটা হলো তিনি ইতিমধ্যে শেখ হাসিনার সাথে বহুবার কথা বলেছেন। দিল্লি যাওয়ার পর থেকে উনি যে ভারতে এবং দিল্লিতে হাসিনার সাথে এবং ভারতের কিছু সেনাবাহিনীদের সাথে যোগাযোগ রেখেছেন, সেই কল রেকর্ডগুলা আবার ওনার জুনিয়র বা যারা বাংলাদেশপন্থী আর ভারতপন্থী দুটা পন্থী সেনাবাহিনীর মধ্যে আছে, যারা বাংলাদেশপন্থী, যারা বাংলাদেশের জন্য জীবন দিতে দ্বিধা করবে না, তারা সেই কল রেকর্ডগুলা করে ফেলেছেন। এই কল রেকর্ডগুলার ভিতরে বিভিন্ন ধরনের আলোচনা আছে। সেই আলোচনাগুলা আমরা বাহিরের জগতের মানুষের কাছে আসা সহজ বিষয় নয়। সেনাবাহিনীর এই আলোচনাগুলা চলে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হাতে। সেখান থেকে সেনাপ্রধানকে হাউস অ্যারেস্ট করা যেতে পারে এবং করার সম্ভাবনা রয়েছে। তারপরে ভারপ্রাপ্ত অথবা সেনাপ্রধান নতুন হিসাবে যিনি এর মধ্যে সিনিয়রিটি আছে এবং দেশপ্রেমী আছে, সেখানে তাকে হয়তোবা নিয়োগ দেওয়া যেতে পারে বা হতে পারে। প্রিয় দর্শক, সেই দ্বন্দ্বটা অনেক দূর এগিয়ে গিয়েছে। গত সোমবার রাতে সে বেশ কিছু ব্রিগেডিয়ার এবং জেনারেলদেরকে নিয়ে একটা মিটিংও করেছেন। মিটিংটা তিনি গোপন রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু গোপন থাকে নাই। কিন্তু তার ভিতরেই আবার দেশপ্রেমী ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে নিউজটা পৌঁছিয়ে দিয়েছেন। তো এই সমস্ত কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হয়ে গিয়েছেন সন্দেহের চোখের কাটা। এখন সন্দেহের চোখের কাটা এই কারণে যে উনি যেই কাজগুলা অতীতে করেছেন, শেখ হাসিনার থাকা অবস্থা পর্যন্ত আমরা অনেকেই ভুলে গিয়েছিলাম 5 তারিখে উনার অবদান আছে মনে করে। কিন্তু 5 তারিখের পরে যে উনি শেখ হাসিনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা, সেই কল রেকর্ড থাকার পরে ওনার প্রতি সন্দেহের পরিমাণটা বেড়ে গিয়েছে। এরই মাঝে ওনার কিছু বক্তব্য, ওনার কিছু কথাবার্তা ভেরি স্মার্ট হতে গিয়ে মানে ভুল করে ফেলেছেন। অনেক নিজেকে স্মার্ট ভাবানোর চেষ্টা করেছেন। জাতির সামনে আঙ্গুল তুলে কথা বলাটা জাতি ভালোভাবে নেননি। কারণ জাতিকে দিক নির্দেশনা দেওয়া, রাজনৈতিক দলগুলাকে ধমক দেওয়াটা সেনাপ্রধানের কাজ নয়। কারণ রাজনৈতিক দলের ভিতরেই লুকিয়ে আছে বাংলাদেশের 18-20 কোটি মানুষ, যাদের ট্যাক্সের টাকায় ওনার গায়ের জামাটা, ওনার হাতের পেন্সিলটা সবকিছু কেনা হয়, ওনার রেশনটা, ওনার ঘরের খাবার, ওনার বাহিনীর সকল খরচ বহন করে জাতি। তাই এই জাতির সাথে আঙ্গুল তুলে কথা বলার মতন জাতি এই মুহূর্তে নয়। এই মুহূর্তে না বলে উনি যদি শেখ হাসিনার সময়ে আঙ্গুল তুলে কথা বলতেন, তাহলে আজকে এই জাতি উনাকে মাথায় নিয়ে হাঁটতো। কিন্তু শেখ হাসিনার সময় উনি ছিলেন একটি পোষ্য বিড়ালের মতো। পোষ্য বিড়ালকে যে খাবার দেওয়া হয় সেই খাবারই খান, কিন্তু বিড়াল শুধু মেউ মেউ করে পাশে ঘুরেন খাবারের জন্য। খাবার ছাড়া বিড়ালের আর কোনো চাহিদা থাকে না। কিন্তু সেই সেনাপ্রধান বিড়াল থেকে সিংহ বা বাঘ হওয়ার জন্য যে প্রতিযোগিতাটা শুরুতেই করছেন, এই প্রতিযোগিতায় উনি আবারও বিড়াল হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে উনি যা কথা বলেছেন, সেই কথাগুলা আমেরিকা, জাতিসংঘ, ফ্রান্স, জার্মান, পশ্চিমা বিশ্ব সহ যে ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ভালো চোখে দেখছে না। কারণ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান উনি যে পুরাতন ওই সেই আগেই ভালো ছিলাম বিষয়টা উনি নিয়ে আসার বারবার চেষ্টা করছেন। আর বাংলাদেশে কিছু উপদেষ্টা এবং কিছু রাজনৈতিক ব্যক্তিদের সাথেও এই বিষয়ে লিয়াজু করছেন, বিভিন্ন সময় বৈঠক করছেন, বিভিন্ন সময় কথা বলছেন, বিভিন্ন চলাফেরার মাধ্যমে কারো সাথে চা বৈঠকে কি বলেছেন সেইগুলারও রেকর্ড এখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে অথবা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পাশের একেবারে ঘনিষ্ঠ ভাজনদের কাছে আছে। যার কারণে এখন এই সেনা প্রধানের উপর বিশ্বাস, ভরসা বাংলাদেশের মানুষের করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। কারণ যে কোনো সময় ভারত পাকিস্তানের যুদ্ধ আবার নতুন করে শুরু হলে বাংলাদেশ এখানে জড়ানোর সম্ভাবনা রয়েছে। তখন এই সেনা প্রধান দিয়ে কতটুকু আমরা ভালো ফলাফল ঘরে আনতে পারবো, নাকি ভারতকে সুযোগ করে দিবে বাংলাদেশে প্রবেশ করার জন্য? বাংলাদেশের মুসলমানদের উপর, বাংলাদেশের মসজিদ মাদ্রাসা, বাংলাদেশের আলেমুল উলামাদের উপর ভারত অত্যাচার নির্যাতনের সুযোগ করে দিবেন কিনা ওয়াকারুজ্জামান, এই সন্দেহ ডে বাই ডে বাড়ছে। হঠাৎ করে রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল। সেনাবাহিনীর 46 ব্রিগেড থেকে গণমাধ্যমকে নিশ্চিতও করা হয়েছে প্রায় 20-22 জন সন্ত্রাসীকে তারা আটক করে গণমাধ্যমকে প্রথম ধাপে জানিয়েছে। সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশন হঠাৎ করেই ঢাকা শহরে, বিশেষ করে রায়ের বাজার এলাকার দৃশ্যগুলো অলরেডি গণমাধ্যমে চলে এসেছে। অন্যান্য এলাকাতেও এরকম অভিযান রাতব্যাপী চলতে পারে বলেই ধারণা করা হচ্ছে। কেন হঠাৎ করে সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো? আজকে যে সেনা সদরে অফিসার্সদের একটা অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বললেন, সেনাবাহিনীর সদস্যরা কথা বললেন, সেটা নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে। সেইখানে সন্ত্রাস, মব কালচার, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই ব্যাপারে সেনাবাহিনী সোচ্চার ভূমিকা রাখবে। অনেক কথার মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল।
দেশের ভূমি বিদেশিদের ব্যবহার করতে দেওয়া হবে না, সেটা যেমন ছিল, তেমনি দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা করতে দেওয়া হবে না, মব কালচার আর বরদাস্ত করা হবে না। এই ব্যাপারে সেনাবাহিনীর সোচ্চার অবস্থান আমরা দেখেছি। তার ফলে কি এরকম অ্যাকশনে নামলো সেনাবাহিনী? এর মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছে তারা, কি হতে চলেছে? 21 থেকে 22 জনের একটা সন্ত্রাসী গ্রুপকে ধরেছে 46 ব্রিগেড, এবং সেটাকে গণমাধ্যমে জানানোও হয়েছে ইতিমধ্যে। রায়েরবাজারে আমরা ব্যাপক অ্যাকশন দেখেছি, সেই অ্যাকশনের খণ্ডচিত্র আপনারা বিভিন্ন গণমাধ্যমে এসে গেছে, তার কিছু খণ্ডচিত্র আপনারা দেখে নিতে পারেন এই কথা চলতে চলতে। তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেনাবাহিনী কত এগ্রেসিভলি অভিযানটা শুরু করেছে। এই যে ভিডিওচিত্র, এই ভিডিওচিত্রে বোঝা যায় যে সেনাবাহিনী খুবই এগ্রেসিভ মাইন্ডে সন্ত্রাসীদের বিপক্ষে মাঠে নেমেছে। সন্ত্রাসকে কোনোভাবেই আর লাই দেয়া যাবে না। মার্কিন সেনারা কক্সবাজারে ঢুকে পড়েছে প্রশিক্ষণের নামে। তারা প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু তারা নিজের অবস্থান করছে। এই যে মার্কিন সেনারা কক্সবাজারে চলে আসবে, এই খবর কিন্তু আগে জানা যায়নি বা কোনো ঘোষণাও নেই। হঠাৎ করেই এই খবরটি সামনে দেখছি যে কক্সবাজার সৈকতে প্রশিক্ষণ মহড়ায় মার্কিন সেনারা। সামাজিক মাধ্যমে আলোচনা, তো এমনিতেই আলোচনা নানা রকম ফিসফাস চলছে যে কক্সবাজার, তারপরে সেন্ট মার্টিন, বিশেষ করে ওই পারের যে রাখাইন রাজ্য, সেখানে নাকি নজর দিয়েছে আমেরিকা। তাদের কমান্ডাররাও বাংলাদেশে এসছে, উচ্চ পর্যায়ে তারা আলোচনা করেছেন। এরপরেই দেখা যাচ্ছে যে তারা প্রশিক্ষণের জন্য এসছে। কি করছে বা কি বলছে রিপোর্টে? সেই রিপোর্টে বলা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিসের সদস্যদের প্রশিক্ষণ দিয়েছেন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা। গত রোববার শুরু হওয়া এই প্রশিক্ষণ আজ বুধবার সৈকতের হিমছড়ি প্যারাসেইলিং পয়েন্টে শেষ হয়। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় কবলিত ভিকটিমদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 4 দিন ব্যাপী এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে ফায়ার সার্ভিসের 15 জন কর্মকর্তা কর্মচারী অগ্নি নির্বাপনকারী এই প্রশিক্ষণে অংশ নেয়। অন্য যে কোনো সময় যদি হতো তাহলে কিন্তু এটা স্বাভাবিকভাবেই দেখা হতো, কিন্তু এখন একটা খুবই স্পর্শকাতর সময় যাচ্ছে বাংলাদেশের জন্য, যেখানে করিডোর নিয়ে আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে আমেরিকার জন্য এই করিডোর খুলে দেওয়া হচ্ছে। তেমন একটি উত্তেজনা বাংলাদেশেরই সর্বোচ্চ পর্যায়ে যেখানে আলোচনা চলছে, ঠিক সেই সময় কক্সবাজারে মার্কিন সেনাদের লক্ষ্য করা যাচ্ছে এবং তারা প্রশিক্ষণ দিচ্ছে। সাধারণত উন্নত দেশের যারা যদি কোনো দেশকে টার্গেট করে বা কোনো অঞ্চলকে, তখন কিন্তু এইভাবেই তারা প্রশিক্ষণ নানান রকম কর্মসূচির মধ্যে দিয়ে তারা আসে এবং তারপরে সেখানে তারা ঘাঁটি গেড়ে বসে। তো এখানে বিষয়টা কেমন, এটার কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না, কিন্তু একটা কৌতূহল সবারই যে হঠাৎ করে কেন কক্সবাজারে এরকম প্রশিক্ষণ দিতে আসলেন মার্কিন সেনা এবং নৌবাহিনীর সদস্যরা। তানহারুল ইসলাম অর্থাৎ ফায়ার সার্ভিস বা সিভিল ডিফেন্সের যে কর্মকর্তা বলছেন, মার্কিন দূতাবাসের সহযোগিতায় মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা এই প্রশিক্ষণ দেন। আজ প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করে প্রশিক্ষকরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই প্রশিক্ষণ দেওয়া হয় বলে জানা গেছে। ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্র বলছে, কক্সবাজারের সুইফট ওয়াটার রেস্কিউ ট্রেনিং কোর্স প্রশিক্ষণ দেন মার্কিন সেনা এবং বিমান বাহিনীর সদস্যরা। প্রশিক্ষণে জলোচ্ছ্বাস ও ফ্লাশ ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। এতে মার্কিন সেনাবাহিনীর 5 জন এবং বিমান বাহিনীর 2 জন সদস্য ছিলেন। 2021 সালের নভেম্বর মাস থেকে তারা মেডিকেল রেসপন্স সহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে আসছেন। বিভিন্ন দেশের বিভিন্ন বিভাগে হয়েছিল, এবার তারা কক্সবাজারে দেন। যাই হোক, বিষয়টা হয়তো মানে খালি চোখে দেখলে তেমনটাই, কিন্তু ওই যে এখন কোনো কিছু হলেই তার সাথে মানুষ অনেক কিছু ট্যাগ করতেছে, হয়তো সেই কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।